আমাদের আজকের টপিক তাহলে টি সেল। টি সেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে গিয়ে টি সেল দেখতে কিরকম। শুরুতে এটা নিয়ে হালকা করে কথা বলি। টি সেলের গায়ে সাধারণত, টি সেল না, সবগুলা সেলের গায়ে একটা করে এরকম সেল ডেজিগনেটেড প্রোটিন থাকে। CD4, কখনো CD8, আমরা পড়ছিলাম আগে। CD4 পজিটিভ টি সেল, CD8 পজিটিভ টি সেল। এগুলা বলতে কি বোঝায়, TCR কি জিনিস, এবং টি সেলের গায়ে এগুলা থাকে কেন, এগুলোর ডিটেলস আমরা আজকে বুঝবো। সো ডিটেলস বোঝার আগে আমাদের ফার্স্টে একটু বেসিক কনসেপ্ট যেগুলো আগে পড়ে আসছিলাম ওগুলা নিয়ে কথা বলা দরকার। আমরা একদম ফার্স্ট ইয়ারে পড়ছিলাম যে প্রত্যেকটা বোনস এর ভিতর একটা করে অবশ্যই ব্লাড ভেসেল, ব্লাড সাপ্লাইং সিস্টেম থাকে। এবং এই ব্লাড ভেসেল গুলো আমরা যখন এই লাইটের মধ্যে দেখতেছি দেখতেছি দুই সাইডে ব্লাড ভেসেল ঢুকতেছে, নিউট্রিয়েন্ট আর্টারি, এরকম আমরা কিছু নাম পড়ছিলাম। এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ক্লোজলি কেটে দেখি, দেখি হচ্ছে এই যে এখানের মধ্যে ফ্লো করতেছে। আমরা জানি যে দুই সাইডে নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকে, মেটাফাইজিয়াল লাইন যেগুলো থাকে ওখানে এরকম কতগুলো লুপ সৃষ্টি করে। এই লুপ গুলাতে সাধারণত আমরা রিচ ব্লাড ভেসেল পাই। আচ্ছা, এই এখান থেকে আমাদের যে জিনিসটা বোঝা লাগবে, এই ব্লাড ভেসেলকে কেন্দ্র করে আর্টারি, আমরা যদি এটাকে আর্টারি ধরি, এটা যদি আর্টারি হয়, আর্টারিকে কেন্দ্র করে এক গাদা সেল থাকে, এরকম বাঞ্চ অফ সেল থাকে যাদেরকে বলা হয় পেরি আর্টেরিয়াল সেল। এবং মনে রাখা লাগবে পেরি আর্টেরিয়াল সেলই হলো, পেরি আর্টেরিয়াল সেলগুলাই হলো স্টেম সেল। স্টেম সেলের কাজ কি আমরা জানি, স্টেম সেল হচ্ছে সবগুলা সেলকে তৈরি করতে সাহায্য করে। তাহলে আমরা দেখি যে প্লুরিপোটেন্ট স্টেম সেল, ওখান থেকে মাল্টিপোটেন্ট স্টেম সেল হয়, সবগুলা সেল আসে। প্লুরিপোটেন্ট কি মাল্টিপোটেন্ট কি এগুলাতে যাচ্ছি। তার আগে আমরা বুঝলাম যে স্টেম সেল গুলো কই থাকে, এবং এখান থেকে যদি আমরা সেল কালেক্ট করি, আমরা যে বোন মেরো বায়োপসি বা যে কথাগুলো বলি, এই যে এখান থেকে যদি সেল কালেক্ট করি দেখা যায় হচ্ছে কি স্টেম সেল গুলো পাওয়া যায় যেগুলো সব ধরনের সেলকে তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই সবসময় বোন মেরো কালেক্ট করা হয়। যখন বোন মেরো কালেক্ট করা হয় এগুলোর থেকে কালেক্ট করা হয়। আচ্ছা, বুঝলাম তাহলে কোথায় থাকে, এই পেরি আর্টেরিয়াল জায়গাগুলোতে স্টেম সেল গুলো থাকে। এখন এই স্টেম সেল গুলো আমরা এখানেও দেখতেছি যে পেরি আর্টেরিয়াল জায়গাগুলোতে লাল করে দিছি, মজ্জার যে অংশগুলা, এগুলাকে স্টেম সেল বলতেছিলাম আমরা পেরি আর্টেরিয়াল এলাকায়। আচ্ছা, এরপরে আমরা দেখি এই স্টেম সেল গুলা থেকে আমরা জানি দুইটা লাইন তৈরি হয়। আমরা যদি দেখি দুইটা লাইনে যাওয়ার আগে আমি এখানে আরো এক ওয়েতে দেখাইছি যে এখান দিয়ে নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকতেছে, এখানে গিয়ে পেরি আর্টেরিয়াল এরিয়া। আচ্ছা, এই যে এখানের মধ্যে স্টেম সেল গুলো থাকে। তাহলে এই অংশটা আমরা স্টেম সেল গুলাকে বলা হচ্ছে কি প্লুরিপোটেন্ট স্টেম সেল দিয়ে শুরু হয়। প্লুরিপোটেন্ট স্টেম সেল দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে প্লুরিপোটেন্ট স্টেম সেলটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে মাইলয়েড স্টেম সেল, আর একটা লিম্ফয়েড স্টেম সেল। আচ্ছা, এই এই জিনিসটা আমরা জানি। এখন প্লুরিপোটেন্টের ক্ষেত্রে আমরা যদি ছবি দেখি, রেড ব্লাড সেল তৈরি হচ্ছে, ফাইবার তৈরি হচ্ছে, কার্ডিয়াক মাসল তৈরি হচ্ছে। প্লুরিপোটেন্ট মানে কি, স্টেম সেল তো আমরা কোনগুলাকে এই যে মাইলয়েড ফর্ম করতেছে বা লিম্ফয়েড ফর্ম করতেছে, ওই ওদেরকে আমরা বলতেছি কি, ওদেরকে আমরা বলতেছি মাল্টিপোটেন্ট। আর কখনো বলতেছি প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট মানে কি, প্লুরাল পোটেন্ট মানে হচ্ছে অসংখ্য ধরনের সেল তৈরি করতে পারবে। অসংখ্য ধরনের সেল হলে প্লুরিপোটেন্ট। এই স্টেম সেলটা যদি নেই আমরা এখান থেকে হার্ড মাসেলও তৈরি করতে পারবো। এরপর এরপরে আসে হচ্ছে গিয়ে মাল্টিপোটেন্ট। মাল্টিপোটেন্ট গুলো কি, মাইলয়েড স্টেম সেল, আর একটা কি লিম্ফয়েড স্টেম সেল। মাল্টিপোটেন্ট অথবা কলোনি ফর্মিং, হ্যাঁ, প্লুরিপোটেন্ট আর মাল্টিপোটেন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই প্লুরিপোটেন্টটা হচ্ছে সব ধরনের সেল তৈরি করতে পারে, আর মাল্টিপোটেন্ট হচ্ছে সবগুলা পারে না, তাও এগুলো একটা ভেরিয়াস নাম্বার অফ সেল তৈরি করতে পারে, লাইক হোয়াইট ব্লাড সেল, RBC সবগুলো তৈরি করতে পারে, কিন্তু এটা সব ধরনের পারে না। এটাই হচ্ছে মাল্টি আর প্লুরিপোটেন্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন দেখা গেছে মাল্টিপোটেন্টটাও নানান ভাগে ভাগ করা যায়। এই কলোনি বিভিন্ন, যদি ছেড়ে দেওয়া হয় বিভিন্নটা বিভিন্ন কলোনি তৈরি করতেছে, এবং কলোনি গুলাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কলোনি ফর্মিং এরিথ্রোসাইট এন্ড মেগাক্যারিওসাইট, আরেকটা গ্রেনুলোসাইট এন্ড আরেকটা হচ্ছে বেসোফিল। এরকম তিন ভাগে ভাগ করা হয়। গ্রেনুলোসাইটটা আমরা জানি কি তৈরি করে, নিউট্রোফিল এবং মনোসাইট তৈরি করে, এগুলা হচ্ছে গ্রেনুলোসাইট এবং মনোসাইট তৈরির কলোনি। আলটিমেটলি সবগুলো কোথা থেকে আসতেছে, মাইলয়েড স্টেম সেল থেকে আসতেছে। তাহলে মাইলয়েড স্টেম সেলের সমস্যা হলে এগুলাই কমে যাবে। আবার লিম্ফয়েড স্টেম সেলের সমস্যা হলে লিম্ফয়েড লিম্ফ সেল গুলো কমে যাবে, আমরা ওখানে আসতেছি। তাহলে আমরা বুঝলাম প্রথমে প্লুরিপোটেন্ট ছিল, এরপর মাল্টিপোটেন্ট বা এরপরে মাইলয়েড স্টেম সেল। এরপরে যেটা আসতেছে, মাইলয়েড স্টেম সেল গুলো বিভিন্ন কলোনিতে ভাগ হচ্ছে। আমরা জানি এখান থেকে পরবর্তীতে এরিথ্রোব্লাস্ট হবে। ব্লাস্ট মানে হচ্ছে এটা অনেক বড় নিউক্লিয়াস আছে, প্রতিনিয়ত বিপাক হচ্ছে। তারপর ওখান থেকে এরিথ্রোসাইট হবে, আমরা জানি। আর এখান থেকে আরেকটা মেগাক্যারিওসাইট হচ্ছে, আমরা জানি মেগাক্যারিওসাইট মানে হচ্ছে একটা বড় সেল, এরকম একটা বড় সেল যেটার থেকে এরকম পা গুলা কেটে যায়, পরবর্তীতে পা গুলা কেটে যায়।
এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, এখানে ব্লাড ভেসেলের মধ্যে পা গুলো এইভাবে ঢুকে থাকে, এগুলো কেটে যায় ব্লাড ফ্লো এর সাথে সাথে। এই ছোট ছোট কেটে যাওয়া অংশগুলোকে বলা হয় প্লাটিলেট, প্লেটলেট আর কি। এই যে প্লেটলেট, তাইলে মেগাক্যারিওসাইট থেকে প্লেটলেট আসতেছে, পরবর্তীতে আমরা বুঝলাম গ্রেনুলোসাইট থেকে নিউট্রোফিল আসবে, তারপর আর কি এরিথ্রোসাইট, সরি, বেসোফিল আসবে, ইওসিনোফিল আসবে, তারপর মনোসাইট থেকে মেগাক্যারিও, সরি, ম্যাক্রোফেজ আসবে, সরি ম্যাক্রোফেজ, মেগাফেজ বলতেছি, আর বেসোফিল থেকে বেসোফিল আসবে। আচ্ছা, এভাবে তাহলে একটা মাইলয়েড স্টেম সেল থেকে কিভাবে কি তৈরি আসে আমরা দেখলাম। আর লিম্ফয়েড স্টেম সেল থেকে যেটা আসতেছে, লিম্ফয়েড স্টেম সেলটা যদি আমরা দেখি, লিম্ফয়েড স্টেম সেলও দুই ভাগে ভাগ হয় শুরুতে। লিম্ফয়েড স্টেম সেল সরি সরি তিন ভাগে ভাগ হয়। লিম্ফয়েড স্টেম সেল প্রথমে টি সেল তৈরি করে, বি সেল তৈরি করে, আর একটা কি এনকে, ন্যাচারাল কিলার সেল তৈরি করে। এখন ন্যাচারাল কিলার সেলটা এই দুইজন থেকে আলাদা। আমরা দেখবো কেন আলাদা, কেন আমরা এটাকে ইনেট ইমিউনিটির মধ্যে রাখতেছি, কেন এই দুইটাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে রাখতেছি, এই সবগুলোর আনসার আমরা পেয়ে যাব এই এখন থেকে। তাহলে আমরা বুঝলাম যে এখানে যে পেরি আর্টেরিয়াল ফ্লোটা ছিল, পেরি আর্টেরিয়াল সেলগুলা, যে স্টেম সেলগুলা, ওগুলা ডিভাইডেড হতে হতে দুইটা লাইনে ভাগ হয়েছে, অসংখ্য সেলে ভাগ হয়েছে। এভাবে সেলগুলো এরপর মুভ করতে শুরু করতেছে। সেলগুলো মুভ করে কই যাবে, যেহেতু আর্টারির চারপাশে তৈরি হচ্ছে, যখন তৈরি হয়ে যাবে এগুলো ব্লাড ভেসেলে ঢুকে যাবে। আর্টারির চারপাশ থেকে ব্লাড ভেসেলে ঢুকে গেল। ব্লাড ভেসেলে ঢুকে যাওয়ার পরে এরা ব্লাড ভেসেল থেকে মুভ করতেছে। এখন আমরা জানি অনেকে হচ্ছে মুভ করতে থাকবে, অনেকে বিভিন্ন জায়গায় চলে যাবে। যেমন ব্লাড ভেসেল থেকে মুভ করতে করতে এখানের মধ্যে দেখা যায় এরিথ্রোসাইট এবং নিউট্রোফিল, এরা মুভ করতেই থাকে। এরা এই ব্লাড ভেসেলটা ধরে মুভ করতে থাকে। আমরা যখন প্যাথোলজিতে পড়তেছিলাম ইনফ্লামেশন, আমরা জানি আরবিসি সবসময় লিনিয়ার মুভমেন্ট, সবচেয়ে উপরে মুভ করতে থাকে, তার উপরে প্লাটিলেট মুভ করতে থাকে, সেন্টারে নিউট্রোফিল মুভ করতে থাকে। যেগুলো বড় ওগুলো সেন্টারে থাকে, যেগুলো ছোট দুই সাইডে থাকে। এগুলো ব্লাডেই মুভ করতে থাকে। পরবর্তীতে ইনফ্লামেশন হলে এগুলা এখান থেকে বের হয়ে আসে। কিন্তু আর কিছু জিনিস যেমন ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ গুলো বিভিন্ন জায়গায় চলে যায়। যেমন অ্যালভিওলাসে গিয়ে অ্যালভিওলার রেড পাল্প নিউক্লিয়াস হয়, ব্রেইনে গিয়ে ওখানে আরেকটা ম্যাক্রোফেজ তৈরি করে, তারপর ফুসফুসে একটা তৈরি করে, তারপর কোথায় গিয়ে বোনে গিয়ে অস্টিওক্লাস্ট তৈরি করে। তাহলে আলটিমেটলি আমরা বুঝতেছি এই যে ম্যাক্রোফেজ, এগুলোও বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এভাবে টি সেল, বি সেল, এরাও হচ্ছে গিয়ে একটা সময় আমরা জানি প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এরকম দুইটা জিনিস ছিল। প্রাইমারি লিম্ফয়েড অর্গানটা হচ্ছে টি সেল গুলোকে তৈরি করতো। এখনো যেগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু রেডি না। টি সেল গুলোকে তৈরি করতো, তৈরি করা বলতে আমরা একটা বুঝবো হচ্ছে গিয়ে এখানে CD4, CD8 যে সব জিনিসগুলা, এই জিনিসগুলো তৈরি হবে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে কিভাবে টি সেল, বি সেল গুলা একসময় থাইমাসে গিয়ে মুভ করতেছে। এতক্ষণ আমরা দেখলাম যে ব্লাড ভেসেলেই এরা আছে। ব্লাড ভেসেল থেকে তাহলে কোথায় যাবে? অবশ্যই থাইমাসে যাবে। থাইমাসের আশেপাশে তো ব্লাড ভেসেল আছে, এবং আমরা যদি থাইমাসটাকে দেখি, থাইমাসের আশেপাশে প্রচুর ব্লাড সেল আছে। থাইমাসটাকে আমরা যখন দেখি, আমরা এগুলোও ডিটেলস বুঝবো, কেন বাইরেরটাকে কর্টেক্সটা এরকম গাঢ় দেখাচ্ছে, মাঝখানেরটা এরকম হালকা দেখাচ্ছে কেন, তারপর মাঝখানেরটাতে এরকম কতগুলা জিনিস আছে কেন, এগুলাকে হ্যাসেলস কর্পাসল কেন বলা হচ্ছে, এগুলো আমরা দেখবো। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমরা যদি এই থাইমাসটাকে এই বরাবর কাটি, এই বরাবর কাটি, এরপর যদি আমরা এটা স্লাইডে নেই, আমরা দেখতেছি কিছু অংশ খুবই গাঢ়, যেগুলোকে আমরা কর্টেক্স বলতেছি, আর মেডুলাটা খুবই হালকা। কেন হালকা, কেন গাঢ়, এটা আমরা বলতেছি। আর দেখতেছি কি অসংখ্য ডিভিশন আছে, সাব ডিভিশন আছে ক্যাপসুল দ্বারা, এগুলো ডিভিশন। এই যে থাইমাসের বাইরে একটা ক্যাপসুল আছে, ওটা এখানের মধ্যে ঢুকে বিভিন্ন অংশে ভাগ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি প্রত্যেকটা গ্ল্যান্ডই, এন্ডোক্রাইন হোক বা এক্সোক্রাইন হোক, প্রত্যেকটা গ্ল্যান্ডই কোথা থেকে আসে? আমরা জানি হচ্ছে উপরের যে চামড়াটা, এপিডার্ম থেকে আসে। এপিডার্ম থেকে কি হয়, একটা অংশ এভাবে নেমে যায়, নেমে এটা ইনক্রিজ হয়, এরকম কিছু একটা ফর্ম করে। আর এন্ডোক্রাইনের ক্ষেত্রে, এক্সোক্রাইনের ক্ষেত্রে এই দুটো লেগে থাকে, গ্ল্যান্ড গুলো লেগে থাকে। আর এন্ডোক্রাইনের ক্ষেত্রে এই গ্ল্যান্ডটা হারায় যায়, হারায় গিয়ে কি হয়, এক সময় এইটা মিশে যায়, দ্যাটস ওয়াই এটা রক্তের মাধ্যমে ফ্লো করে, এজন্য আমরা এন্ডোক্রাইন বলতেছি। কিন্তু অরিজিন দুইটারই সেম, এরকম একটা এক্সটেনশন হয়, ওখান থেকে ফুলে যায় এরকম। আচ্ছা, এটা ছিল সহজ কথা। এখন এই যে হারায় যাচ্ছিল এন্ডোক্রাইনের ক্ষেত্রে, যে এই জিনিসটা হারায় যাচ্ছিল, এই জিনিসটা থাইমাসের ক্ষেত্রে দেখা যায় একটা রেমনেন্ট রয়ে যায়, হারায় যাওয়ার পরও কিছু রেমনেন্ট রয়ে যায়। এবং এই জিনিসটাই হচ্ছে হেসেলস কর্পাসল, যেটা মেডুলায় থাকে। তাহলে আমরা বুঝলাম হেসেলস কর্পাসলটা কোথায় থাকে, এবং এটা হেসেলস কর্পাসল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানে। যে স্লাইডের নিচে হেসেলস কর্পাসল দেখলে আমরা বুঝি যে হ্যাঁ, এটা থাইমাস। আচ্ছা, মাইক্রোস্কোপের নিচে। এরপর আমরা বুঝলাম যে এখানের মধ্যে কিভাবে আসলো। এখন আমরা উত্তরে আসি যে এগুলো গাঢ় কেন।
আমরা জানি এখানে যে সেপ্টাগুলা কোথা থেকে আসতেছে, বাইরের একটা কভারিং, আমরা ধরি এটা বাইরের কভারিং, এখানে ভিতরে থাইমাসটা আছে, এই কভারিংটা এখানে বিভিন্ন সেপ্টা সেন্ড করে, কানেকটিভ টিস্যু সেন্ড করে এবং নানা অংশে ভাগ হয়ে যায়। এবং নানা অংশে ভাগ হয়ে গেলে এই সেপ্টার মধ্য দিয়ে হচ্ছে ব্লাড ভেসেল গুলাও যায়। তাহলে ব্লাড ভেসেল গুলা এই প্রত্যেকটা নানা অংশে ভাগ করতেছে। বাইরের অংশগুলাকে আমরা জানি কর্টেক্স বলি, আর ভিতরের অংশগুলো মেডুলা। এবং বাইরের অংশটা কি ব্লাড ভেসেলের টাচে আছেন, ব্লাড ভেসেলের টাচে আছে বাইরের অংশটাই। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে এভাবে দেখাই, আচ্ছা এগুলো আমরা বলে ফেলছি, ভেসেলস কর্পাসল কি, এই জিনিস কি, আমরা এখন পুরো জিনিসটাকে একদম সংক্ষেপে দেখাই। আমরা জিনিসটাকে ভাঙলাম, এটা ধরি থাইমাস, থাইমাসটাকে আমরা এই বরাবর কাটলাম, কাটলে আমরা দেখি হচ্ছে এরকম কিছু একটা, এরকম কিছু একটা সিম্পলিফাইড ভার্সন আর কি, আমরা সিম্পলিফাইড করে দেখি এরকম কিছু একটা দেখলাম। এবং এরকম কিছু একটা আমরা জানি যে এই অংশে কি থাকে, ক্যাপসুল থাকে, এই অংশে ক্যাপসুল থাকে। আর ক্যাপসুলের মধ্যে কি থাকে, শুধুমাত্র ক্যাপসুলের মধ্যে ব্লাড ভেসেল যেতে পারে, আর কোনো অংশে ব্লাড ভেসেল ছিঁড়ে ঢুকে যেতে পারে না, ক্যাপসুল লাগে হচ্ছে ব্লাড ভেসেলটা থাকার জন্য। তাহলে এখানে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল আছে। আমরা জানি ব্লাড ভেসেল মানে কি, এরা কি ক্যারি করতেছে, এই যে আমাদের টি সেল বা বি সেল, এরা সবগুলা এখানে ব্লাডে চলে আসছিল না, আমরা জানি ম্যাক্রোফেজ ব্লাড থেকে পরবর্তীতে বিভিন্ন অংশে যাচ্ছে। ঠিক তেমনি টি সেল বি সেল গুলাও এরা তো রেডি হতে হবে, ম্যাচিওর্ড হতে হবে, এরার জন্য যে জায়গায় ম্যাচিওর্ড হয় ওটাকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান, যেটা হচ্ছে থাইমাস। এরা থাইমাসে যাবে। আমরা থাইমাসে দেখলাম, থাইমাসে যেতে হলে ব্লাড ভেসেল থেকেই যেতে হবে না, ব্লাড ভেসেল থেকে যেতে হবে। ব্লাড ভেসেলটা কোথায়, কিসের আশেপাশে থাকে, কর্টেক্সের আশেপাশে। এজন্য কর্টেক্সে প্রচুর পরিমাণে সেল আসে, প্রচুর পরিমাণে টি সেল আসে, প্রচুর পরিমাণে টি সেল আসে, আমরা একটা সাইড দেখি শুধু, প্রচুর পরিমাণে টি সেল আসে। এখন কর্টেক্স থেকে যত সামনে যেতে থাকে আস্তে আস্তে কি হয়, এই টি সেল গুলা ডেভেলপ হতে শুরু করে, ম্যাচিওর্ড হতে শুরু করে। ম্যাচিওর্ড টি সেল গুলা আস্তে আস্তে কোথায়, যখন ম্যাচিওর্ড হয় মেডুলাতে চলে আসে। আচ্ছা, মেডুলাতে আসলো ম্যাচিওর টি সেল গুলা এখানে। এখন সবগুলা ম্যাচিওর হতে পারে না, অল্প পরিমাণ ম্যাচিওর হয়। এজন্য দেখা যায় এখানে সেলের ঘনত্ব এখানের তুলনায় অনেক কম। তাহলে সেলের ঘনত্ব কম হলে এটাই তো দেখা যাচ্ছে, এখানে সেলের ঘনত্ব কম, এখানে সেলের ঘনত্ব বেশি। তাহলে বোঝা যাচ্ছে কর্টেক্সে মূলত এই যে ম্যাচুরেশনের যে স্টেপ গুলা সবগুলো হচ্ছে কর্টেক্সে হচ্ছে, আর মেডুলাতে হচ্ছে একদম ম্যাচিওর সেল গুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এই ম্যাচিওর সেল গুলো পরবর্তী এখান থেকে কোথায় চলে যায়, রক্তে চলে যায়, ওখান থেকে লিম্ফ নোড গুলাতে চলে যায়। তাহলে লিম্ফ নোডে যেখানে চলে যায়, আমরা জানি লিম্ফ নোডের ক্ষেত্রে আমরা যদি একটু করে, আমরা এটা নিয়ে পরে আবার কথা বলবো, লিম্ফ নোডের ক্ষেত্রে আমরা জানি এরকম একটা লিম্ফ নোড হয়, এখানে এফারেন্ট সবগুলা লিম্ফ এখানে ঢুকে, এফারেন্ট, আর এখান থেকে বের হয় ইফারেন্ট। আর এটারও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কর্টেক্স, তারপর প্যারাকর্টেক্স, তারপর হচ্ছে মেডুলা, এরকম আমরা জানি। এবং আমরা জানি এখানের মধ্যে ব্লাড ভেসেল গুলো কিভাবে ভাঙে, এখানের মধ্যে একটা আর্টারি আছে যেটা আর পেরি আর্টেরিয়াল লিম্ফ নোড তৈরি করে, এবং এটাকে আমরা পালস বলি, পেরি আর্টেরিয়াল লিম্ফ। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, পেরি আর্টেরিয়াল লিম্ফের একটা শীট তৈরি করে, ঠিক আছে, এই শীতের মাঝখানে মাঝখানে বিটা সেল থাকে, বি সেল থাকে। যাক, এগুলো আমরা লিম্ফ নোড যখন পড়বো আরো ক্লিয়ারলি বুঝবো। তাহলে বুঝলাম যে প্রথমে ম্যাচুরেশনটা হইলো, তারপর এটা স্টোর হচ্ছে, মানে রেডি হচ্ছে গিয়ে, মানে স্টোর হয়েছে লিম্ফ নোড গুলাতে গিয়ে, এজন্য এটাকে বলা হয় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রথম ম্যাচুরেশনটা কিন্তু থাইমাসেই হচ্ছিল। এরপরে আমরা দেখি থাইমাসটা ম্যাচুরেশনের স্টেপ গুলা কি। আমরা এই অংশটা শুধুমাত্র কেটে নিই, এই অংশটা, এই অংশটা কেটে নিয়ে আমরা যদি বাইরে নিয়ে আসি, আমরা কি দেখতেছি, আমরা একটু এখানে যাই, এই অংশটা কেটে নিয়ে আমরা বাইরে নিলাম, আমরা কি পাচ্ছি, এরকম একটা জিনিস পাচ্ছি। এখানের মধ্যে টি সেলটা ঢুকতেছে, হাজার হাজার টি সেল আছে, আমরা খালি একটা টি সেল দেখবো কিভাবে ম্যাচিওর হতে 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 আলটিমেটলি মেডুলার মধ্যে এসে পড়তেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম টি সেলটাকে দেখি। প্রথম টি সেলটা আমার মনে রাখা লাগবে, টি সেলের গায়ে আমরা জানি কিছু প্রোটিন, সেল ডেজিগনেটেড প্রোটিন থাকার কথা, যেমন CD4 থাকার কথা বা CD8 থাকার কথা। আর যেহেতু টি সেল গুলো হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর, তাহলে এদের মধ্যে কি তৃতীয় প্রতিরক্ষা স্তর যেগুলো, এরা কি করে, এরা হচ্ছে জীবাণুটাকে ধরে, জীবাণুটাকে চিনে। তাহলে আমরা জানি যারাই জীবাণু ধরতে চায় তাদের একটা ভেরিয়েবল জোন জোন লাগে। আমরা জানি যেমন অ্যান্টিবডির ক্ষেত্রে ভেরিয়েবল একটা জোন ছিল। এবং আমরা দেখব যারাই জীবাণু ধরতে চায় তাদের ক্ষেত্রে একটা ভেরিয়েবল জোন থাকে এবং রিসেপ্টর বলা হয় ওদের। তাহলে এদের ক্ষেত্রে একটা রিসেপ্টর থাকবে, রিসেপ্টরের মাঝ বরাবর জায়গাটা কি হবে, ভেরিয়েবল জোন। কারণ কি, এটা ভেরি করবে জীবাণু টবিক জীবাণু। তাহলে আমরা বলতে পারি এই অংশটা একটা রিসেপ্টর হিসেবে কাজ করতেছে, এটাকে বলা হয় টি সেল রিসেপ্টর। ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু নর্মাল একটা সেল, আমরা এখন যেটা দেখলাম এটা জাস্ট একটা স্টেম সেল থেকে নর্মাল একটা সেল হলো, এটা কিন্তু এখনো টি সেলে কনভার্ট হয় না। এটার কিন্তু জীবাণু ধরার জন্য কোনো টি সেল রিসেপ্টরও নাই এখন। তাহলে আমরা কি জানি,
টি সেল রিসেপ্টরটা তৈরি হতে হবে। এখন টি সেল রিসেপ্টরটা, টি সেল রিসেপ্টরটা শুধুমাত্র একটা প্রোটিন। প্রোটিন মানে কি আমরা জানি ডিএনএ এর মধ্যে একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটা বের হয়ে আসবে এখান থেকে। এই সিকোয়েন্সটা যখন বের হয়ে আসবে এটাকে ফোল্ড করে এরকম কিছু একটা তৈরি করবে। তাহলে ফোল্ড করলে আমরা জানি এই টি সেল রিসেপ্টর তৈরি হয়ে গেল, এখানের মধ্যে জীবাণুগুলো আটকে যাবে, এতটুকু আমরা জানি। কিন্তু বিষয়টা হলো এই ভেরিয়েবল জোনটা আমরা আগেও বলছিলাম অ্যান্টিবডির ক্ষেত্রে, ভেরিয়েবল জোনটা যে তৈরি করে ওটাকে বলা হয় র্যাক, রিকম্বিনেজ এনজাইম। ঠিক আছে, এটা কি করে আমরা জানি যে জিন জিন যতদিন পর্যন্ত সেম থাকবে সবগুলো সেম প্রোটিন গুলো তৈরি করবে। তার মানে এখানে যে প্রোটিনটা তৈরি হচ্ছে পরের প্রোটিনটা এভাবে জোড়া লেগে লেগে প্রোটিন লেগে লেগেই তো আলটিমেটলি, সরি এমিনো অ্যাসিড লেগে লেগেই তো এগুলো তৈরি হচ্ছে। এখন কোনোভাবে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা দেখতেছিলাম যে ভেরিয়েবল জোনটা কিভাবে তৈরি হয়। আমরা জানি সবগুলো ইনফরমেশন আসে জিন থেকে। এখন কেউ যদি ধরি আমাদের ইনফরমেশন গুলো একদম সিম্পলি যদি ধরি, 1 নম্বর এমিনো অ্যাসিড, 2 নম্বর এমিনো অ্যাসিড, 3 নম্বর এমিনো অ্যাসিড, এই 1 2 3 সব সময় সেম থাকার কথা। এজন্য আমাদের প্রোটিন গুলো সবসময়, আমার প্রোটিনটা আমার জন্য সবসময় সেম থাকার কথা, ঠিক না? এই যে প্রোটিনের সিকোয়েন্সটা সবসময় সেম হয় এবং এটা কিন্তু কখনো চেঞ্জ হওয়ার কথা না। যদি চেঞ্জ হয়, যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে 26-এর যদি একটা এমিনো অ্যাসিড সিকোয়েন্সও চেঞ্জ হয় তখন কি হয়ে যায়, সিকেল সেল এনিমিয়া হয়ে যায়, ঠিক না? তাহলে এটা সবসময় ফিক্সড। কিন্তু কতগুলো জিন আছে যেগুলো হচ্ছে ভেরিয়েবল অংশটা হয়। মানে কি, ধরলাম একটা এনজাইম আসলো, ধরলাম এনজাইম আসলো যেটা এটাকে কেটে 1-এর 3-এর পরে নিয়ে যাবে, শাফল করতে পারে। শাফল করে কি করে 1-কে 3-এর পরে নিয়ে যেতে পারে। তাহলে 1 2 3 ছিল, 123 ছিল, এখন 321 হয়ে গেছে। ঠিক আছে, এভাবে অনেকগুলো শাফল করা সম্ভব। এবং শাফল করলে আলটিমেটলি ভেরিয়েবল জোনটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে না? এই ভেরিয়েবল জোনটা তখন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জীবাণুকে ধরার ক্ষমতাটা পায়। তাহলে আমরা বুঝলাম যে টি সেল রিসেপ্টর কখনো দুইটা টি সেল রিসেপ্টর সেম হবে না। টি সেল রিসেপ্টর শাফল করবে, শাফল করে তৈরি হবে ঠিক তখন, মানে কিরকম জীবাণুকে ধরবে এটার উপর ডিপেন্ড করে টি সেল রিসেপ্টরটা কিরকম হবে ওটা ডিপেন্ড করে। এগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত টি সেল রিসেপ্টরের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, এটা বিভিন্ন টি সেলের জন্য বিভিন্ন অংশ ভেরিয়েবল হতে পারে। এবং একটা যখন ভেরিয়েবল রেডি হয়ে যায় তখন জীবাণুটাকে যখন চিনে ফেলে এরপর হচ্ছে টি সেল কি করে, সেমটা অনেকগুলা তৈরি করে। তাহলে আলটিমেটলি আমরা প্রথমে জীবাণুটাকে চিনলাম, তারপরে হচ্ছে এই জিনিসটা অনেকগুলো রেপ্লিকেট করলো, মানে একটা সেল থেকে অনেকগুলো মাল্টিপ্লাই করে কি হয়ে গেল, 10 20টা 30টা মিলিয়ন মিলিয়ন হয়ে গেল। তাহলে আমরা বুঝতেছি টি সেল প্রথমে আগে শিওর হয় যে হ্যাঁ আমরা এই জীবাণুটাকে ধরবো, তারপর হচ্ছে সেম জেনারের অনেকগুলো তৈরি হয়, পলিক্লোনাল সিলেকশন হয়। আচ্ছা, গেল। এগুলো আমরা এখন বুঝবো না, আমরা যে জিনিসটা বুঝবো যে হ্যাঁ টিসিআরটা আমাদের লাগবে। টিসিআরটা তাহলে এখনো এখানে নাই। টিসিআর হচ্ছে মূল বিষয় যেটা টি সেলে থাকতে হবে। তাহলে এখানে কোনো টিসিআর নাই, CD4 নাই, CD8 নাই। এখন আমরা বলতে পারি CD4 কি দরকার আর CD8 কি দরকার। টিসিআরটা বুঝলাম আমাদের জীবাণু ধরার জন্য। এখন জীবাণু ধরার পাশাপাশি আমাদের নিজেদেরকেও তো চিনতে হবে। জীবাণু যে আনতেছে, অ্যান্টিবডিটা যখন জীবাণু আনতেছে, জীবাণু আনার সময় এ কিন্তু কিছু একটা করে আনে, ওরও একটা রিসেপ্টর আছে, ঠিক না? জীবাণুটাকে কিছু একটা ধরে আনে, যেমন টিসিআর এর ক্ষেত্রে আমরা দেখতেছি জীবাণুটাকে ধরার জন্য একটা টি সেল রিসেপ্টর আছে, ঠিক না? তেমনি, সরি, তেমনি আমরা কি বলতে পারি এটার ক্ষেত্রে টি সেল রিসেপ্টর যেরকম আছে ঠিক তেমনি ম্যাক্রোফেজের ক্ষেত্রেও একটা টি সেল রিসেপ্টর আছে। ম্যাক্রোফেজের ক্ষেত্রেও টি সেল না, সরি, জীবাণুটাকে ধরার জন্য একটা রিসেপ্টর আছে, ওটাকে বলা হয় MHC কমপ্লেক্স 2। ঠিক আছে, MHC মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2। ঠিক আছে, ওই MHC2 আমরা আপাতত এটা মনে রাখি, এটা একটা মলিকিউল, এটা ধরে আনলো জীবাণুটাকে। এই MHC2টা ওরা টি সেল জানে যে MHC2 দিয়ে জীবাণুটাকে ধরে আনবে। সো এটা চেক করে যে হ্যাঁ জীবাণুটা কি আসলে MHC2 এর সঙ্গে লেগে আছে। এমনও তো হতে পারে এন্টিজেনের একটা প্রোটিন এভাবে বের হয়ে আছে, ওটাকে আমরা এন্টিজেন ভেবে ধরে ফেলতে পারি, টি সেল ধরে ফেলতে পারি, এরকম কখনো হয় না। কারণ কি, এটা চেক করে এটা কি MHC2 থেকে আসছে। তাহলে আমরা জানি জীবাণু সবসময় এন্টিজেন প্রেজেন্টিং সেল MHC2 করে ক্যারি করে নিয়ে আসে। MHC কি জিনিস আমরা জানবো। তাহলে টি সেল যখন আসে, টি সেল করে কি, টিসিআর দিয়ে জীবাণুটাকে ধরে। আর টি সেলের আরেকটা হাত আছে এখানে, এটাকে বলা হচ্ছে কি CD4। CD4 দিয়ে সে চেক করে এটা কি MHC2 আছে কিনা। মনে রাখা লাগবে MHC দুই ধরনের মলিকিউল আছে, 1 আছে, 2 আছে। এবং দুইটার টি সেলের দুইটাকে ধরার জন্যই একটা করে প্রোটিন আছে। MHC1 কে ধরার জন্য CD8, MHC2 কে ধরার জন্য CD4। এবং আমরা এটা কিভাবে মনে রাখবো, 2 কে সবসময় 4 ধরবে কারণ দুইটার গুণফল 8 হবে।
1 কে সবসময় 8 ধরবে, দুইটার গুণফল 8 হবে। এখন আমরা বুঝলাম যে কোন প্যাথোজেন বা এলিয়েন পার্টিকেল যদি আসে, এটাকে ধরার জন্য আমাদের ওয়ে হচ্ছে MHC2 টাকে CD4 দিয়ে অ্যাটাচ করে জীবাণুটাকে চিনে ধরে ফেলে। এখন আমরা টি সেল তো প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি টি সেল সবাইকে ধ্বংস করা হচ্ছে টি সেলের কাজ, কিন্তু আমরা কি বলতে পারি আমাদের সেলগুলোকে কখনো এরা ধ্বংস করতেছে না? আমাদের সেলগুলোকে কিন্তু এরা কখনো ধ্বংস করে না। কেন করে না? আমাদের সেলগুলোকে ধ্বংস করে না কারণ আমাদের সেলের একটা আইডি কার্ড আছে। আমাদের সেলের একটা, প্রত্যেকটা সেলের মধ্যে আইডি কার্ড আছে। আমরা যখন টিস্যু ম্যাচিং পড়বো, MHC টপিকটা পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। প্রত্যেকটা সেলের আইডি কার্ড আছে এবং আইডি কার্ডটাকে বলা হয় MHC মলিকিউল। আমরা যদি MHC মলিকিউলটা দেখি, MHC মলিকিউল, ঠিক আছে? এই MHC মলিকিউলটা যখন থাকে তখন টি সেল তো ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা সেলের সংস্পর্শে আসতেছে। তো আসার পরে টি সেল দেখে হচ্ছে কি MHC মলিকিউলটা আছে, তো MHC মলিকিউলের সঙ্গে CD1 টা অ্যাটাচ করে। আমরা জানি CD8 টা MHC1 এর সঙ্গে CD8 অ্যাটাচ করে, এবং আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার সেল। ঠিক আছে? তাহলে টি সেলকে দুইটা জিনিস নিয়ে প্রিপেয়ার করতে হবে। একে প্রথম কাজ, টি সেল আমরা ম্যাচুরেশনে এখন দেখব, টি সেল ম্যাচুরেশনে আমরা দেখব যে CD8 এর মাধ্যমে তার MHC1 মানে কি আমার নিজের সেলের আইডেন্টি কার্ড, এরা সবাই হচ্ছে আমার নিজের সেল। তাহলে MHC1 যাদের যাদের থাকবে তারা সব হচ্ছে আমাদের নিজের সেল, সেম প্যাটার্ন ফলো করবে। তাহলে টি সেলের কে ম্যাচুরেশনের সময় আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে CD8 যেন MCH1 টাকে চিনে, MHC1 টাকে চিনে। আচ্ছা, আরেকটা ওয়া হচ্ছে গিয়ে আমাদের CD8 CD4 দুইটা তৈরি করে দিতে হবে, কিন্তু সেম জনের কখনো দুইটা থাকবে না, দুইজন আলাদা থাকবে। তাহলে আমরা বুঝলাম ফার্স্ট কাজ ছিল আমাদের TCR তৈরি করা, দেন CD4 তৈরি করা। কেন? যাতে MHC2 এর মাধ্যমে যে জীবাণুগুলো আসে ওগুলাকে ধরতে পারি। তারপর হচ্ছে CD8 তৈরি করা, যাতে MHC1 এর মাধ্যমে যেসব জীবাণু আসে ওদেরকে আমরা ধরতে পারি। সরি, জীবাণু না, আমাদের সেলগুলোকে যেন আমরা চিনতে পারি, ভুলেও যেন নিজের সেলকে নষ্ট করে না ফেলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডেভেলপমেন্টের ফেজ গুলা পড়লাম। এখন আমরা দেখি ডেভেলপমেন্টটা কিভাবে হয়। আমরা প্রথমে সেলগুলা দেখি, একটা সেলের কাছে যাই। এই যে একটা সেল দেখলাম, প্রথম সেলটাতে প্রথম যে টি সেলটা মাত্র যেটা আসছে, ব্লাড ভেসেল করে আসছে, মাত্র যেটা ব্লাড ভেসেল, ওটা এখনো টি সেল হয় নাই, মানে লিম্ফোসাইট, এখনো জাস্ট লিম্ফোসাইট, টি সেল হবে আর কি। তো থাইমাসে ঢুকছে মানে আমরা ধরে নিই যে এটা টি সেল হবে। তাহলে যেহেতু থাইমাসে ঢুকতেছে, আমরা জানি এটা ব্লাড ভেসেলে ভেসে বেড়াচ্ছিল। আমরা যদি দেখি এই অংশে, এটা ব্লাড ভেসেলে ভেসে বেড়াচ্ছিল। তাহলে ব্লাড ভেসেল থেকে এটা এখানে ঢুকছে কিভাবে? মনে রাখা লাগবে থাইমাসের একটা এপিথেলিয়াল সেল আছে না, ওটাকে বলা হয় কি থাইমোসাইট। থাইমাসেরও কতগুলো থাইমোসাইট আছে, এই যে থাইমোসাইট। এখন থাইমোসাইট গুলা একটা জিনিস ক্ষরণ করে, যেহেতু আমার থাইমোসাইট টি সেল যেগুলো আছে এদেরকে এখানে নিয়ে আসবে, তাহলে টি সেলকে এখানে আনতে হলে আমাদের কি করা লাগবে? টি সেলকে টানা লাগবে, কেমোটেক্সিস করা লাগবে। এটাকে কি বলা হয়? থাইমোটেক্সিন। তার মানে কি থাইমোটেক্সিন মানে এখান থেকে থাইমোটেক্সিন রিলিজ হচ্ছে ব্লাড থেকে, এখানে কর্টেক্সে চলে আসতেছে। দ্যাটস ওয়াই আমরা কর্টেক্সটা খুবই ভারী পাই, এরকম খুবই ডার্ক পাই। কারণ কি? এখানে ব্লাড ভেসেল গুলো কি করতেছে? থাইমোটেক্সিন রিলিজ করতেছে, সরি, এখান থেকে থাইমোসাইট গুলো থাইমোটেক্সিন রিলিজ করতেছে, ব্লাড থেকে সবগুলো এখানে এসে জমা হচ্ছে। এরপর হচ্ছে ম্যাচুরেশনটা শুরু হবে। তাহলে এতটুকু বুঝলে আমরা এবার নেক্সট পার্টটায় যাই। আমরা দেখবো এখন এখান থেকে কিভাবে জিনিসটা আসে। তো প্রথমে এখানে ব্লাড ভেসেল থেকে থাইমোটেক্সিন ক্ষরণের কারণে এখানে আসলো। নেক্সট হয় কি? সেরাম থাইমিক ফ্যাক্টর নামে একটা থাইমিক ফ্যাক্টর গঠন হয়, যেটা এখানের মধ্যে থাইমাসের মধ্যে যে, অবশ্যই প্রত্যেকটাই তো সেল, এখন আমাদের এখানে কি একটা প্রোটিন তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের TCR তৈরি করতে হবে, তারপর CD4 CD8 দুইটাই তৈরি করতে হবে। কিন্তু এই মুহূর্তে মাত্র থাইমোটেক্সিনের উপর ভর করে, আমরা জানি থাইমোটেক্সিনের উপর ভর করে এগুলো ব্লাড ভেসেল থেকে শুধুমাত্র আসলো। এদের মধ্যে কিন্তু কোনো TCR নাই, কোনো CD4 নাই, কোনো CD8 নাই। যেহেতু CD4 CD8 কিছুই নাই, এদেরকে বলা হয় ডাবল পজিটিভ সেল। ডাবল পজিটিভ সেল, ডাবল পজিটিভ টি সেল। এখন ডাবল পজিটিভ কেন? এখানে তো ডাবল নেগেটিভ, আমি কি বলতেছি, ডাবল নেগেটিভ। তাহলে ডাবল নেগেটিভ কেন? এখানে তো কিছুই নেই, তিনটা জিনিস নাই, TCR নাই, CD4 নাই, CD8 নাই। এই তিনটার উপরে আমরা মানে বিষয়টা নির্ভর করে কি নাম দিচ্ছি। তাহলে তিনটা নাই, TCR টা আমরা হিসাব করি না, CD4 CD8 এর উপর হিসাব করি। তাহলে CD8 ও নাই, CD4 ও নাই, 8 4 কোনোটা নেই, আমি কেটে দিলাম। তাই এটাকে বলা হচ্ছে ডাবল নেগেটিভ। এরপরে কি হয়? এরপরটায় যখন যায় তখন হয় কি, এই জিনটা অ্যাক্টিভেট হতে শুরু করে।
কোন জিনটা? টিসিআর তৈরি করার যে জিনটা ওটা অ্যাক্টিভেট হতে শুরু করে। তো অ্যাক্টিভেট করার জন্য তো অবশ্যই কিছু একটা লাগবে অ্যাক্টিভেটর। এই অ্যাক্টিভেটরটা হচ্ছে সেরাম থাইমিক ফ্যাক্টর। সেরাম থাইমিক ফ্যাক্টর এখানে জিনগুলোকে অ্যাক্টিভেট করলো, তখন এখানের মধ্যে ভেরিয়েবল জিনটা এসে একটা কিছু একটা করলো, চেঞ্জ করে দিল, আলটিমেটলি একটা টিসিআর তৈরি হলো, যেটা শুধুমাত্র একটা জীবাণুকেই ধরতে পারে, নানান ধরনের না, একটাকেই ধরতে পারে, ওই প্যাটার্নের জীবাণুটাকে ধরতে পারে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি না জিনটা তৈরি হলো, টিসিআর তৈরি হয়ে গেল। তাহলে নেক্সট স্টেপটা কি? টিসিআর পজিটিভ হইলো, টিসিআর পজিটিভ, এখনো অন্যগুলো পজিটিভ হয়নি। নেক্সট স্টেপে কি হয়? নেক্সট স্টেপে আমরা দেখব CD4 এবং CD8 এর যে, এগুলো তো প্রোটিন, প্রোটিনগুলো অবশ্যই কোথা থেকে আসতেছে? জিন থেকে আসতেছে। মানে এখানের মধ্যে যে জিনগুলো আছে এগুলাকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেট করার পরে থাইমোসিন যখন অ্যাক্টিভেট করবে, এখানে কি তৈরি হবে? একবার CD4 তৈরি হবে এবং CD8 ও তৈরি হবে। এখন আমরা দেখতেছিলাম একটু আগে পর্যন্ত কোনোটাই ছিল না, ডাবল নেগেটিভ ছিল। এখন আমরা যেটা দেখতেছি এখানের মধ্যে ডাবল পজিটিভ, CD4 ও আছে, CD8 ও আছে। তাহলে এই সেলটাকে বলা হয় ডাবল পজিটিভ টি সেল। তাহলে শুরু হয়েছিল কি ডাবল নেগেটিভ দিয়ে, এখন হইলো ডাবল পজিটিভ। এখন আমরা জানি, আমরা এই জিনিসটা শিওর যে CD4 আর CD8 কখনো একসাথে থাকতে পারে না। তাহলে ম্যাচুরেশনের পরপর যেতে যেতে এটা সম্পূর্ণ দুইটা আলাদা, CD4 পজিটিভ টি সেল, CD8 পজিটিভ টি সেল। তাহলে ম্যাচুরেশন হতে হতে যে কোনো একটাকে বাতিল করে দিতে হবে। আচ্ছা, বাতিল করে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, তাহলে আমরা দেখলাম যে ডাবল নেগেটিভ ছিল, এখন CD4 প্লাস হইলো CD8 প্লাস, ও দুইটাই পাওয়া যাচ্ছে, তাহলে এখন হইলো ডাবল পজিটিভ। এখন ডাবল পজিটিভ হওয়ার পরে আমরা জানি একটার বেশি থাকতে পারে না, দুইটা আলাদা লেভেল, CD4 হতে হবে অথবা CD8 হতে হবে, একটার বেশি থাকতে হবে না। আচ্ছা, তাহলে টিসিআর সবার ক্ষেত্রেই থাকবে, যেহেতু টিসিআর সবার ক্ষেত্রে থাকে এজন্য এটাকে আমরা হিসাবের বাইরে রাখছি। এবার বোঝা যাচ্ছে? CD4 বা CD8 যে কোনো একটা থাকতে পারে। তাহলে এর ক্ষেত্রে দুইটাই আছে ডাবল পজিটিভ, এর আগের জনের ক্ষেত্রে কেউই ছিল না ডাবল নেগেটিভ। আচ্ছা, এখন 4 এর কাজ কি ছিল? 4 এর কাজ কি ছিল? 4 এর কাজ ছিল হচ্ছে গিয়ে MH2 কে ধরা, ঠিক না? আমরা জানি CD4 ছিল, CD8 ছিল, এটা বারবার মাথায় রাখা লাগবে। 4 এর কাজ ছিল MH2, MHC2, সরি MH2 বলতেছি, MHC2 একটা জীবাণু ক্যারি করে নিয়ে আসে, ওই জীবাণু এন্টিজেন প্রেজেন্টিং সেলগুলো যে জীবাণুটা ক্যারি করে নিয়ে আসে ওটাকে ধরা ছিল 4 এর কাজ। আর MHC1 কি? আমাদের নিজস্ব আইডি কার্ড, আমাদের সেল যে আমার সেল, আমার সেলের অণুগুলো যে আমার সেলের অণু, এটা হচ্ছে MHC1 চেনাই, ঠিক না? এই MHC1টাকে কে ধরে? 2 গুণ করলে, আমার 2টা গুণ করলে 8 লাগবে, তাহলে CD8 MHC1 কে ধরে। আচ্ছা, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি আমাদের সেলকে চিনতেছে কি চিনতেছে না, এটা নির্ভর করা হচ্ছে MHC1টাকে চিনতেছে কি চিনতেছে না ওটার উপর। এর কাছে, এদের দুইজনের কাছে যদি MHC1 আনে, তাহলে কি এরা সবাই সেলফ মলিকিউলটাকে চিনবে? সেলফ মলিকিউলকে অবশ্যই চিনতে হবে, ঠিক না? সেলফ মলিকিউলকে চিনে কিনা এটার টেস্ট হলো প্রথমে সেলফ একটা, মানে আমাদেরকে চিনতেছে কিনা এটার জন্য টেস্ট করা হয়, এবং দেখা যায় হচ্ছে গিয়ে কিছু অংশ সবাই চিনে, বেশিরভাগ সময় চিনে, কিন্তু কিছু সেল চিনে না। তাহলে আমরা জানি যদি কি এই যে চিনলো, এর চিনলো, পরেরটা চিনলো, কিন্তু একটা সেল এসে দেখা গেল চিনে না। এখানে তো কর্টেক্স এর মধ্যে আমরা জানি হাজার হাজার সেল, সবগুলোরই একসাথে ট্রেনিং চলতেছে। তাহলে ধরলাম আমরা কিছু সেল চিনলো না, নিজের সেলকে যদি না চিনি, এরা পরবর্তীতে আমাদেরকে এন্টিজেন ভাবতে শুরু করবে না? তাহলে এদেরকে কি করা লাগবে? নেগেটিভ সিলেকশন, বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়া মানে কি? অ্যাপোপ্টোসিস। আমরা প্যাথোলজিতে কিছুদিন পরে পড়বো যে অ্যাপোপ্টোসিস কি জিনিস। তাহলে এখানের মধ্যে ফার্স্ট লাইগ্যান্ডের মাধ্যমে যেসব সেল চিনতে পারে না তাদেরকে মেরে ফেলা হয়, মেরে ফেললাম, খেয়ে ফেললো, একদম ধ্বংস করে ফেললাম। তাহলে আমরা জানি মেডুলাতে কমে যাচ্ছিল সেল, বোঝা যাচ্ছে কেন কমে যাচ্ছে? কারণ হচ্ছে কি আমরা দেখলাম হচ্ছে যারা চিনে নাই তাদেরকে আমরা মেরে ফেলছি, মানে যারা চিনে নাই মানে যারা নেগেটিভ ছিল, নেগেটিভ রেজাল্ট যারা দিছে সব মেরে ফেলছি। তাহলে এটাকে কি নেগেটিভ সিলেকশন বলা যাবে? নেগেটিভ সিলেকশন, যারা চিনে নেই মেরে ফেলবো, গেল নেগেটিভ সিলেকশন। এরপর হচ্ছে এখন তো গেল নিজেদের মলিকিউলকে চিনি কিনা এটা চেক করা। এরপর হচ্ছে আমাদেরও তো কিছু এন্টিজেন আছে, সেলফ এন্টিজেন আছে না? যেমন আমরা জানি রেড ব্লাড সেলে এ এন্টিজেন আছে, যে এ পজিটিভ, ওগুলো তো আমাদের জন্য এন্টিজেন, ঠিক না? আমাদের এন্টিজেনকে যদি ও না চিনে, আমাদের এন্টিজেনকে যদি না চিনে, তাহলে সমস্যা না? আমাদের এন্টিজেনকে না চিনে যদি সে অ্যাটাক করে ফেলে, মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের এন্টিজেনকে তো সে অ্যাটাক করার কথা না, সে যদি অ্যাটাক করে, এজন্য হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিজেন বলতে হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা বুঝতেছি এতক্ষণ তো আমাদের সেলগুলোকে চিনলো, আমাদের সেলগুলোকে চিনলো, এবং যারা চিনে না তাদেরকে আমরা মেরে ফেললাম। এখন সেল চেনার পাশাপাশি আমাদের তো কিছু অ্যান্টিজেনও আছে, যেমন আমাদের রেড ব্লাড সেল, একে সে চিনলো, হ্যাঁ এটা আমার রেড ব্লাড সেল, ঠিক আছে?
কিন্তু রেড ব্লাড সেলের তো কিছু এন্টিজেন থাকে, যেমন এ এন্টিজেন থাকলে এটাকে আমরা এ পজিটিভ বলি, বি এন্টিজেন থাকলে বি পজিটিভ বলি। এখন এটা তো আমার এন্টিজেন, এটাকে যদি না চিনে মেরে ফেলবে না? তাহলে চিনাতে হবে। তাহলে এরপরে যে কাজটা করা হয় যে আমার সেলফ এন্টিজেন একে দেওয়া হয়, টি সেলের কাছে সেলফ এন্টিজেন দেওয়া হয় বলতে কি এরা কি, এদেরকে মূলত নার্চার কে করতেছে, থাইমোসাইট। আশেপাশে যে থাইমোসাইট গুলো আছে ওগুলো প্রেজেন্ট করে, যখন প্রেজেন্ট করে সেলফ এন্টিজেন প্রেজেন্ট করলে আমরা জানি সেলফ এন্টিজেনের সঙ্গে রিয়েক্ট করার কথা না, কিন্তু কেউ কেউ করে ফেলবে। প্রথম জন কারা কি চিনতে পারে নাই যারা, তাদেরকে আমরা মেরে ফেলছি। এবার যারা রিয়েক্ট করছে, যারা পজিটিভ রেসপন্স দিছে, তাদেরকে মেরে ফেলতে হবে না? কারণ এন্টিজেনের প্রতি তারা পজিটিভ রিয়াকশন দিছে, তার মানে কি সে এন্টিজেন দেখলে মেরে ফেলবে, আর এটা হচ্ছে আমার এন্টিজেন। তাহলে যারাই পজিটিভ রিয়াকশন দিবে এই ক্ষেত্রে আমরা পজিটিভলি সিলেক্ট করে ওদেরকে মেরে ফেলবো, পজিটিভ সিলেকশন। তাহলে আমরা সিরিয়ালটা কিরকম দেখলাম, শুরুতে ছিল ডাবল নেগেটিভ, নেগেটিভ দিয়ে শুরু, ডাবল পজিটিভ, নেগেটিভ সিলেকশন, দেন পজিটিভ সিলেকশন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এরকম যখন হবে তারপর সবগুলোকে মেরে ফেললাম। যারা এখন যারা টিকে থাকলো, এখনো যারা টিকে আছে তাদের মধ্যে কিছু, এদের দুইজনের মধ্যে কি 4-8 দুইটাই আছে? অবশ্যই, আমরা কিন্তু এখনো 4-8 বাদ দিইনি, এরা সবাই ডাবল পজিটিভ। ডাবল পজিটিভ 4-8 নিয়ে এরা যখন সামনে যেতে থাকবে, পরেরটাই অবশ্যই, এতক্ষণ আমরা তো মেরে ফেলছি, আমরা তো কোনো প্রোটিন বাদ দিইনি। তো দেখা যায় হচ্ছে কি এর কাছে 4ও আছে, এর কাছে 8ও আছে, দুইটাই আছে। এরপরে সেল থাইমোসাইট যেগুলো আছে ওগুলা যে কাজটা করে, এক সাইড থেকে এমএইচসি 1 মলিকিউল শো করে, এমএইচসি 1 মলিকিউল, আরেক সাইড থেকে এমএইচসি 2 মলিকিউল শো করে, এমএইচসি 2 মলিকিউল শো করে। ঠিক আছে? এরা যখন মুভ করে দেখা যায় যে কোনো একটা এইটার সাথে টাচ খায়, এবং যদি 2 এর সাথে টাচ খায় 4, তখন এটা আজীবনের জন্য CD4 হয়ে যায়। তখন হচ্ছে CD8 এর যে জিনগুলো আছে ওগুলো ইনএক্টিভ হয়ে যায়। জিন কিভাবে ইনএক্টিভ হয় আমরা জানি, আমরা এসিটাইলেশন মিথাইলেশন পড়ছি ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ আমরা জানি, ডিএনএ সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে একটা এরকম একটা জিনিস, গ্লুকোজ থাকবে, সাথে নাইট্রোজেন বেস থাকবে, এটা আমরা সবাই জানি, এখানের সাথে ফসফেট অ্যাড হয়, ফসফেট অ্যাড হয়। তো ফসফেটটাকে আমরা যদি দেখি ইন ডিটেলস, ফসফেটটা হচ্ছে এরকম, আমরা বলি না PO4 3 মূলত কি ছিল, H3PO4 ছিল, এইচ গুলাকে বাদ দিয়ে দিলে PO4 3 হইলো, যেহেতু তিনটা পজিটিভ সরাই নিছি। এইচ গুলা কি করতেছে, বন্ড তৈরি করতে সাহায্য করতেছে, পানি বের করে দিচ্ছে। ডিটেলসে গেলাম না। এই ফসফেটটা যেহেতু নেগেটিভ, আমরা জানি এটার সঙ্গে কি আসতে হয়, পজিটিভ আসতে হয়। এজন্য আমরা দেখি হিস্টিডিন আর আর্জিনিন, লাইসিন এগুলো মিলে যে হিস্টোন প্রোটিনটা তৈরি করে, এটা ডিএনএ কে পেঁচাতে সাহায্য করে। আমরা জানি হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএ পেঁচায়, এক আড়াই প্যাচ করে দিয়ে তারপর লিঙ্কার হিস্টোন প্রোটিন দিয়ে অ্যাটাচ হয়, এভাবে বড় একটা নিউক্লিওজোম ফর্ম করে। নিউক্লিওজোম বিট গুলা আবার ফোল্ড করতে করতে ক্রোমাটিন ফর্ম করে, এবং ক্রোমাটিন গুলো আরো ফোল্ড করে ফাইনালি ক্রোমোজোম ফর্ম করে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম নেগেটিভের সাথে পজিটিভ দিয়ে দিতে হয়। আমি জাস্ট বোঝাচ্ছি কিভাবে এটা ইনএক্টিভ করতেছি আমরা। এই CD8 এর একটা প্রোটিন আছে, ওটাকে কিভাবে ইনএক্টিভ করতেছি। তাহলে ডিএনএ প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা নাইট্রোজেন বেজিতে একটা করে কি এমিনো অ্যাসিডের কোড, ঠিক না? প্রতি 3টা কোডন আমরা জানি। তাহলে CD8 এর জন্য এরকম ধরি 10টা বা 20টা আছে, এই 10টাও এইরকম ফসফেট গ্রুপ দিয়ে আছে। এবং আমরা জানি ট্রান্সলেশন করতে হলে মাস্ট হচ্ছে এই বেস পেয়ার গুলোকে খুলতে হবে, ঠিক না? যখনই বেস পেয়ার পেঁচানো আছে, আমরা জানি হেটারোক্রোমাটিন কোনো রিয়াকশন দেয় না, কোনো এমআরএনএ তৈরি করতে দেয় না। কারণ কি, পেঁচানো থাকলে এখান থেকে ইনফরমেশন বের করা সম্ভব না। যেটা ইজি কম পেঁচানো ইউক্রোমাটিন, ওটা এভাবে খুলে আমরা ইনফরমেশনটা নিতে পারি। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে হেটারোক্রোমাটিন কারা, যারা বেশি পেঁচায়ে গেছে এই হিস্টোনের সাথে? কারা বেশি পেঁচায়ে যাবে? যাদের নেগেটিভিটি বেশি। নেগেটিভিটির সঙ্গে যখন পজিটিভিটি এসে যায় তখন এটা বেশি পেঁচায় যাবে। এখন আমরা চিন্তা করি, আমরা যদি মিথাইলেশন করি, মিথাইলেশন মানে কি? মিথাইলেশন মানে আমরা পজিটিভ কিছু একটা করতেছি, এগুলো আমরা পড়ছি ডিএনএ এর ক্ষেত্রে, ডিএনএ রিঅ্যাকশন কি কি হয়, মিথাইলেশন, এসিটাইলেশন। তাহলে মিথাইলেশন মানে কি CH3+, পজিটিভ কিছু দিলে এটা আরো জোরে পেঁচায় যাবে না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, মিথাইলেশনের মাধ্যমে CD8 এর যে প্রোটিনটা আছে, যে জিনটা আছে, ওই জিনটা মিথাইলেশনের মাধ্যমে খুব বেশি পেঁচায় যাচ্ছে। তাহলে CD8 টা কি আর এক্সপ্রেস করবে? এই যে CD8 টা বন্ধ হয়ে গেল, এটা হারায় যাবে। বুঝে গেছে? আর অন্যদিকে আমাদের CD4 যেটা, ওটাতে কি হবে, এসিটাইলেশন। এসিটাইলেশন মানে কি আমরা যদি দেখি, সরি আমি একটু ভুল বললাম, মিথাইলেশন মানে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে এসিটাইলেশন বা মিথাইলেশন কিভাবে অ্যাক্টিভেট করতেছে আর কি। আর এসিটাইলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা নেগেটিভ দিয়ে দিচ্ছি, নেগেটিভ দিচ্ছি না। এসিটাইলেশন মানে এসিটিক অ্যাসিড যদি ধরি CH3,
COO মাইনাস এসিটাইল গ্রুপ লাগাচ্ছি, ধরলাম এই নেগেটিভ যখন আসতেছে তখন এগুলো কি করবে, একে অপরকে মানে রিপালস করবে না। আমরা জানি ডিএনএ যে নেগেটিভটা আছে ওটা নেগেটিভকে সবসময় কি রিপালস করে, ঠিক আছে, দূরে বিকর্ষণ করে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এসিটাইলেশনের মাধ্যমে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি, বুঝা গেছে? এই যে CD4 এর যে জিনটা আছে ওটাকে যদি আমরা সেম জিনের মধ্যে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে এসিটাইলেশন করতেছি আর একটা হচ্ছে মিথাইলেশন। সরি সরি সরি, আমি একটু ভুল বলছি। মিথাইলেশনের মাধ্যমে আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করি, মিথাইলেশনের মধ্যে আমরা হচ্ছে অ্যাক্টিভেট করি, সরি আমি ভুল বললাম, মিথাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভেট করি। কিভাবে? আমরা যখন নেগেটিভ বাড়ায় দিচ্ছি, আমরা যখন এসিটাইলেশন করতেছি তখন আলটিমেটলি নেগেটিভটা বেড়ে যাচ্ছে না? যখন নেগেটিভ বেড়ে যাচ্ছে পজিটিভ আরো খামচায় ধরবে না এটাকে? এটাকে আর বের করতে দিবে? আমরা যদি চিন্তা করি ডিএনএ যেটা ছিল ওটা ছিল নেগেটিভ, ওটার সঙ্গে আমরা পজিটিভ কিছু আনলাম, তখন এটাকে একদম পেঁচায় ধরবে। এই পজিটিভিটি যদি আমরা বাড়াই দিই, মিথাইলেশন করি, এটাকে আরো জোরে পেঁচায় ধরবে না? ঠিক আছে। আচ্ছা, আর নেগেটিভ বাড়াইলে যখন নেগেটিভ বাড়াচ্ছি ওটা একটু দূরে সরাই দিচ্ছে, এভাবে হচ্ছে কি অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট জিনিসটা হয়, ঠিক আছে। এবং অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটের মাধ্যমে একটা আমরা এসিটাইলেশন একটা অংশে, পুরা ডিএনএ এর একটা অংশে এসিটাইলেশন হচ্ছে, আরেকটা অংশে মিথাইলেশন হচ্ছে, এবং এসিটাইলেশন এবং মিথাইলেশনের মাধ্যমে C4টা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে বা 8টা অ্যাক্টিভেটেড হচ্ছে, অন্যটা কি হয়ে যাচ্ছে, ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ফাইনাল যে জিনিসটা আমরা মূল কথা যেটা, যে একটাতে 4 থাকতেছে শুধুমাত্র, আরেকটাতে শুধুমাত্র 8 বাকি থাকতেছে, আর সব চলে যাচ্ছে। তাহলে মিথাইলেশন এসিটাইলেশন এগুলো যে সাইড নোট কিভাবে হচ্ছে এগুলো জানার দরকার নেই। আমরা জাস্ট বুঝলাম দিন শেষে আমাদের CD4 একটাতে থাকতেছে, CD8 একটাতে থাকতেছে, আর সবগুলাতে TCR মাস্ট থাকতেছে, টি সেল রিসেপ্টর এটার মাস্ট থাকতেছে। তাহলে আমরা কি বলতে পারি একটা টি সেল থাকবে যেটা CD4 পজিটিভ, আর একটা টি সেল থাকবে যেটাকে CD8 পজিটিভ বলতেছি, এবং আমরা দেখি একটাকে রেগুলেটর বলা হয়, আরেকটাতে হেল্পার বলা হয়, আরেকটাকে সাইটোটক্সিক বলা হয়। আমরা এগুলার ডিভিশন গুলো পরে শিখবো। আজকে আমরা দেখলাম যে কিভাবে এই ডাবল সিলেকশন, নেগেটিভ সিলেকশন, পজিটিভ সিলেকশনের মধ্যে আলটিমেটলি আমাদের প্রোডাক্টটা মেডুলার কাছাকাছি চলে আসছে। এরপরে আমরা যদি দেখি, এরপরে মেডুলায় চলে গেল, মেডুলায় গিয়ে এরা রেডি থাকবে, পরবর্তীতে ক্যারিড হয়ে লিম্ফোসাইট হিসেবে কোথায় জমা থাকবে, প্রাইমারি সেকেন্ডারি যেসব লিম্ফয়েড অর্গান আছে ওগুলাতে জমা থাকবে। এভাবেই হচ্ছে কি আমাদের এই টি সেল গুলো তৈরি হয়, এবং টি সেল পরবর্তীতে কি কাজ করে এগুলো আমরা আরেকদিন দেখব।